আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। মহাচর বসে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড় লোক হচ্ছে সুদখোর একটা। এসব মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই। কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলে আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? আপা এখন তিনি ভারতে পালিয়ে চলে গেছেন এবং পালিয়ে থাকা অবস্থাতে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। নিউ ইয়র্কের নেতাকর্মীদের সঙ্গে, নেতাদের সাথে তিনি কথা বলেছেন যে টুপ করে দেশের ভেতরে ঢুকে পড়বেন। কবে ঢুকবেন বলেন নাই, মানে পরিস্থিতি অনুযায়ী। তার মানে হচ্ছে বাংলাদেশ বিষয়ে তিনি একটা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন, যে বাংলাদেশের কাছাকাছি বর্ডার এলাকায় বা কোনো এক জায়গায় অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন এবং সুযোগ মতো টুপ করে ঢুকে পড়বেন। বাস্তবে তিনি আছেন দিল্লিতে এবং টুপ করে ঢুকে পড়ার কোনো সম্ভাবনা আসলে নাই। তো এই টুপ করে ঢুকে পড়ার কথা বলার তাৎপর্যটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলীর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও কল রেকর্ড ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে, যেখানে বলতে শোনা যায় শেখ হাসিনা বলছে, আমি দেশের খুব কাছাকাছি আছি, সুযোগ পেলেই চট করে দেশে ঢুকে পড়ব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার এই অডিও ও কল রেকর্ডটি নিয়ে এখন নানা আলোচনা হচ্ছে, যেখানে আমরা শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। ভারত সরকারের কাছে এটা বলা হয়েছে শেখ হাসিনাকে যেন তারা ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠায়। সেখানে হাসিনা একটি কল রেকর্ডে বলছে, আমি দেশের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ব। মানে মামা বাবার আবদার। আসলে কি সে চট করে ঢুকে পড়বে না চুট করে ঢুকে পড়বে, আমরা সেটা দেখে আসবো। সেই অডিও কল রেকর্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অডিও কল রেকর্ডে কি বললো শেখ হাসিনা? আসলেই কি শেখ হাসিনা দেশের কাছে আছে? কোথায় আছে শেখ হাসিনা? দেশের কাছাকাছি থাকলে কোন জায়গায় কোথায় অবস্থান করছে বর্তমান শেখ হাসিনা, সেটা সম্পর্কে আমরা দেখব, সেই কল রেকর্ডে শুনবো। এবং একই সাথে শেখ হাসিনা দিল্লিতে বসে যে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, এই কল রেকর্ডে স্পষ্টতা ফুটে উঠেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে হটানোর জন্য, পতনের জন্য নানা ধরনের পায়তারা করছে, ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। দিল্লিতে বসে এই সমস্ত চাল চালছে। চলুন কথা বাড়িয়ে শেখ হাসিনার কল রেকর্ড শুনি, তারপরে কথা বলি আমরা। আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা। আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কারমাঙ্গি চলে বা কেরানীগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে এগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহযোগিতা করতেছি। আর আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো, করলাম। আর যদি বলেন না তুমি দেশে যাও, যে একটু গোছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা আপনার সিদ্ধান্ত আপা। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, পরে গেলে হবে। জি আপা। আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছেন আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা, তাহলে তো আপা একটু ইয়ে হইতো। না, আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানেই করে। তো সেখানে যখন আইনজীবীরা যাবে, সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে সোজা ওখানে যাই। আর তাছাড়া তো আর কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা, তোমার একটা কাজ করো না, তোমরা যেখানে আসো ওখানকার এখন তোমার ইলেকশন চলছে। জি আপা। ওইসব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা, আপনি আপা আমার ব্যক্তিগত মত, আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা। ট্রাম্প আবারও আসতেছে আপা, কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন তো এগুলা বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো। আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, দেশে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে পরে তার সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা। আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়। তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা।
আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে? আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি এটা নিউজ আসছে যায় দিনে আপু, পরশু দিন আপা ওই যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। ভিডিও দেখাইছে, এটা কোন দেশের হেলিকপ্টার সেটা? না এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। হ্যাঁ পাঠাইও তো, দেখবো না কি আজগুবি কথা বলে এরা। জি আপা এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। খুব কাছে আছে আপা আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে ভিডিওদেরকে আপা দিয়ে আসছেন আপা, এই ভিডিওগুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আপা কই যাবো আপা, আপনি আছেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা। আপনি যেহেতু আছেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটাই ইয়ে করেন, আপনি যখন নির্দেশ দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাইচর ক্যানিগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও ওইখানে কাজ করা আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, যে একটা ফলস মামলা। মানে আমার পরিবারে কেউ বাকি নাই। জি আপা যারা বাইরে বিএসএ চাকরি করে জি আপা সবার নয় মামলা। জি আপা সবার নয় মামলা দিয়েছে আপা। হয়রানি করার জন্য জি যারা হিউম্যান রাইটসের কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই? এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা আপা আপনি আপা যে দেখেন, আপনি দেখেন আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা। দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রে, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না। না করলো তাতে কিছু আসে যায় না। এসব মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই। 13 বিলিয়ন ডলারের থেকে যদি আমি 500 নিয়ে নিই তাহলে এটা হাস্যকর ব্যাপার আপা। এটা কি একটা হাস্যকর, 13 বিলিয়নের থেকে 5 বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। হ্যাঁ এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নাই। জি আপা আর টিউলিপরা জড়াচ্ছে, টিউলিপ তো ছোট বাচ্চা একটা মেয়ে, ও তো তখন এমপিও না, কিছুই না। আমাদের দেশে গেছি, ও এত শক্তিশালী যে 17 বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করা দিচ্ছে। জি আপা আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা সেটা না সেটা উঠা। জি আপা জি আপা খোঁজ মালয়েশিয়া ব্যাংকে খোঁজ করলে তো কোকো টার্গেটটা পাওয়া যাবে, কারণ আমরা কোকোটাকে উত্তর সিঙ্গাপুর থেকে জি আপা আনছেন তো আপনি ব্যাক করে। হ্যাঁ সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে। আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা, আপনি আসলে ফেসবুক তো চালান না, দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা, আপনি আমার বুকে চড়াই যাবেন আপা, এত বলতে পারি আপা। নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাদের জানা রাখি, জি আপা, যে খুব লাভাচ্ছে যে কারা মানি লন্ডারিং করছে। জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি এই এত বছরে, জি আপা, কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। জি আপা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ। জি আপা চাকরি দিয়েছিল এমডির পদে। জি আপা এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা 26,000 কোটি টাকা। জি যা দিয়ে সেই যে বিদেশে সোশ্যাল বিজনেস অমক যত বিজনেস সব কত টাকা পাই কোথা থেকে? আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা, দেশের মানুষ আরে বুঝতেছে আপা। না মানুষের বুঝাই দিতে হবে যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে ডোনেশন দিচ্ছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে। জি আপা তবে এবার যে অলিম্পিয়াতে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে। জি আপা ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, কারা কারা দিচ্ছে। এতে মহাজন বসে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে
বড় লোক আছে সুদ করে একটা। আপা আপনি বিশ্বাস করেন আপা, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে, অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে, ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে, কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা চাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এবং স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি আমরা আবার স্বপ্ন দেখি আপা, আপনি আপা লড়াই করবো আপা। যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই দাওয়া নাই, দিন রাত খেটে। জি আপা, আপনি যে পরিশ্রম করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধরে মিশে দিয়েছে। আপা কষ্ট লাগে আপা, যারা মনে করেন অতি উৎসাহী আপা, ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধু স্ট্যাচু অপমানে করছে আপা, কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলো আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? এইসব করে বুঝবে। এখন আপা তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিডের গুলো আছে আপা, এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিডের গুলো গেছে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা। সব যা পাঠাতে থাকো, জি জি। আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুভ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা। আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং দরকার নেই আপা, এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা। তুমি যাতে হেল্প করো, কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিছে, জি আপা, জি যতদূর পারো এদেরকে একটু। জি আপা, আপনি যখন নিজে দিবেন আপা, তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপা, নিজের দিকে খেয়াল রাখবেন আপা। ডক্টর ইউনূস আছেন, পদ্মা সেতু আছে, শুধু টুপ করে ফেলে দেওয়ার মানুষটা নাই। ফেসবুকে একটা পিচ্চির এরকম একটি ভিডিও দেখেছিলাম, ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ, তো আপনারা নিশ্চয়ই অনেকে এটা দেখেছেন, সেটা নিয়ে আর কথা বলতে চাই না। এই টুপ করে টুপ টুপ শব্দটা পালিয়ে যাওয়া শেখ হাসিনার খুবই প্রিয় একটি শব্দ, টুপ। এখন তিনি ভারতে পালিয়ে চলে গেছেন এবং পালিয়ে থাকা অবস্থাতে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন, নিউ ইয়র্কের নেতাদের সাথে তিনি কথা বলেছেন। সেখানেও তিনি এই টুপ শব্দটি ব্যবহার করেছেন, যে টুপ করে দেশের ভেতরে ঢুকে পড়বেন। কবে ঢুকবেন বলেন নাই, মানে পরিস্থিতি অনুযায়ী। তার মানে হচ্ছে বাংলাদেশ বিষয়ে তিনি একটা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন, যে বাংলাদেশের কাছাকাছি বর্ডার এলাকায় বা কোনো এক জায়গায় অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন, এবং সুযোগ মতো টুপ করে ঢুকে পড়বেন। বাস্তবে তিনি আছেন দিল্লিতে, এবং টুপ করে ঢুকে পড়ার কোনো সম্ভাবনা আসলে নাই। তো এই টুপ করে ঢুকে পড়ার কথা বলার তাৎপর্যটা কি? বলার তাৎপর্য হচ্ছে নেতাকর্মীদেরকে একটু চাঙ্গা রাখা। আর বাংলাদেশের রাজনীতির এই নেতাকর্মীরাও চাঙ্গা থাকে, তারা তো মানে অন্ধের মতো এই নেতাদেরকে ভক্তি করে, এবং কাউকে কিছু না জানিয়ে আওয়ামী লীগের সকল নেতা মন্ত্রী কর্মী সমর্থকদেরকে চূড়ান্ত রকমের বিপদের মধ্যে ফেলে নিজে তার বোনকে নিয়ে পালিয়ে গেছেন। এখন টুপ করে ঢুকে পড়ার স্বপ্ন নিয়ে আছেন, এবং নেতাকর্মীরাও মোটামুটিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম উত্তেজিত অবস্থায় আছেন, যে কখন যেন টুক করে আপা ঢুকে পড়বেন, তাদের আপা টুক করে ঢুকে পড়বেন। এই যে টুপ করে ঢুকে পড়ার এবং টেলিফোনে কথা বলার এর পার্শ্ব প্রতিক্রিয়া কি? এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে দুটি। যদি এটা টুপ করে ঢুকে পড়াটাকে আমরা ব্যাখ্যা করি এভাবে, যে এই টুপ করে পালিয়ে যাওয়ার আগে তিনি 500 থেকে 700 বা তারও বেশি মানুষকে হত্যা করে গেছেন। যেহেতু তালিকাটা এখনো সম্পূর্ণ হয়নি, সেটা 800 না 1000 সেটা সংখ্যাটা বলছি না, 500-700 বলছি, সম্পূর্ণ হলে জানা যাবে মোট সংখ্যা কত মানুষকে তিনি হত্যা করে গেছেন। মানুষকে আহত করেছেন, চোখ নষ্ট করেছেন, সেটা তো আছেই। তো এই হত্যাকাণ্ডের কারণে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার তো বিচার হতে হবে। এখন বিচারটা কিভাবে হবে? বিচারটা হওয়ার জন্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ভারত ফিরিয়ে দিতে পারে, কিন্তু সাধারণভাবে ধারণা করা হয় ভারতের ফিরিয়ে দেওয়ার সেই সম্ভাবনা কম। অনেক কোনো হয়তো যুক্তি দেখিয়ে বলবে যে ফেরত দেওয়া গেল না বা ফেরত দিলাম না, বলার সুযোগ থাকবে। বলবে কি বলবে না জানি না, ধরে নিলাম যে বলবে, সেই ক্ষেত্রে ফিরিয়ে আনাটা কষ্টকর, বা ফিরিয়ে আনা গেল না। কিন্তু এই যে 500-700 মানুষ হত্যা করলো, মানুষের যে পরিবার, বাংলাদেশের মানুষের যে বিক্ষুব্ধতা, সেই বিক্ষুব্ধতা তাহলে কি হবে? এর পরিণাম কি হবে? তো টুপ করে যদি তিনি ঢুকে পড়েন,
তাহলে বাংলাদেশের জন্য তার বিচার করাটা সহজ হবে। এই 500 মানুষের হত্যাকাণ্ডের বিচার ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হবে, আর আন্তর্জাতিক আদালতে আইসিসিতে বিচার হবে। তো 2 জায়গাতে বিচার হলে তার শতাধিক বছর জেল হবে, ফাঁসি হবে কিনা আমি জানি না, হতে পারে জেল হবে। তো এই বিচার প্রক্রিয়াটা বা এই বিচার করাটা সহজ হবে যদি তিনি টুপ করে দেশের ভেতরে ঢুকে পড়েন। টুপ করে ঢুকে পড়লে খপ করে ধরে ফেলা যাবে এবং তার বিচার করা যাবে, সহজ হবে। আর এটা একটা দিক, 2টি দিকের। আর এই টুপ করে ঢুকে পড়ার আরেকটা দিক কি? আরেকটা দিক হচ্ছে শেখ হাসিনা পালানোর সময় তো কোনো নেতাকর্মীকে বলে যাননি, নেতাকর্মীরা নিজেরা তো পালাতে পারেননি। এর মধ্যে 2-1 সীমান্ত পার হতে গিয়ে মার খেয়েছেন, মারা গেছেন। আরও যারা সীমান্ত এলাকায় অবস্থান করছেন, কেউ কেউ পালাতে পারছেন, কেউ কেউ মার খাবেন, মারা যেতে পারেন, এই ভয়ে পালাচ্ছেন না। তো এরকম একটা অবস্থার মধ্যে শেখ হাসিনা যখন বলছেন যে টুপ করে চলে আসবো, দেশের ভেতরে শেখ হাসিনার নেতাকর্মীরা কিছুটা হইচই করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি হইচই করেন তাহলে কি ঘটবে? তাহলে যেটা ঘটবে, শেখ হাসিনা টুপ করে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা যারা দেশে ছিলেন তাদের অনেকের উপরে হামলা হয়েছে, অনেকে মারধর খেয়েছে, 2-1 জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, খুবই নিন্দনীয় কাজ। কাউকে কাউকে নির্দয়ভাবে পেটানো হয়েছে, আর মামলা তো আছে। তো এখন শেখ হাসিনা যখন বলছেন যে তিনি টুপ করে ঢুকে পড়বেন, এবং এই আশায় আশাবাদী হয়ে যে সমস্ত নেতাকর্মীরা ওই টুপ করে একটু প্রকাশ্যে এসে কথা বলার চেষ্টা করবেন, জনরোষটা গিয়ে তাদের উপরে পড়তে পারে। একবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় জনরোষে তারা নির্যাতিত হয়েছেন, এখন আবার শেখ হাসিনা টুপ করে দেশে চলে আসবেন, এই প্রচারণা বা প্রতারণামূলক গল্পের পরিপ্রেক্ষিতে এই সমস্ত নেতাকর্মীরা আরেকবার মার খেতে পারেন। মার খাওয়া উচিত নয়, মার দেওয়া উচিত নয়। তারা যত অপরাধী করুক না কেন, মানুষ হত্যা করেছে সেই জন্য তাদের বিচার হওয়া উচিত, কিন্তু আইন হাতে তুলে নিয়ে মার দেওয়া উচিত নয়, আমি সেটা চাই না। কিন্তু শেখ হাসিনা যে রাজনীতি করছেন নেতাকর্মীদের নিয়ে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে, সেই রাজনীতিটা হচ্ছে মার খাওয়ার রাজনীতি। শেখ হাসিনা এমন রাজনীতি করছেন যে দেশের প্রেক্ষাপটটা যেন এমন হয়, ছাত্র জনতা যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের পিটিয়ে মেরে ফেলে, বাড়ি ঘরে আগুন দেয়। এবং যদি সেটা করে এবং যত বেশি করবে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে, তত বেশি প্রচার করবে এবং তত বেশি প্রচার করে সুবিধা নেবে। তো এই যে নেতাকর্মীদের টুপ করে চলে আসার কথা বলে আসলে মাঠে নামানোর চেষ্টা করছেন, মানে তাদেরকে নির্যাতিত হওয়ার জন্য প্রভোগ করছেন। নেতাকর্মীরা এই ফাঁদে পা দেবে কিনা আমি জানি না, দিলে কি ঘটবে তাও আমি জানি না, আমি আমার অনুমানের কথা বলছি। আর নানা রকমের প্রচারণা করছেন। শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, তোমরা প্রচারণা চালাও যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব দেশের পতাকা উঠেছে, শুধু বাংলাদেশের পতাকা ওঠেনি। এই বৈজ্ঞানিক কল্পকাহিনী শেখ হাসিনা নেতাকর্মীদেরকে দিয়েছেন, নেতাকর্মীরা এটা প্রচার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই বৈজ্ঞানিক কল্পকাহিনী, অবৈজ্ঞানিক কল্পকাহিনী, ভিত্তিহীন কল্পকাহিনী প্রকাশ করছেন। জাতিসংঘ বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দেয়নি, এই কল্পকাহিনী প্রচার করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেতে পারবেন না, এই কল্পকাহিনী প্রচার করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখতে পারবেন না, ভাষণ দিতে পারবেন না, এই কল্পকাহিনী প্রচার করছেন। এটা প্রচার করে যেটা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার আমন্ত্রণ জানানো হচ্ছে, মাঠে নামার জন্য প্রভোগ করা হচ্ছে। শেখ হাসিনা কাজটি করছেন। এই কাজটি করলে কি হবে? এই কাজটি করলে নেতাকর্মীদের ঘর বাড়ি, তাদের উপরে আবারও আক্রমণ হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ মানুষের ভেতরে তীব্র ক্ষোভ আছে, তীব্র ঘৃণা আছে। 500-700 মানুষকে হত্যা করেছে, এই হত্যার একটা বড় অংশ করেছে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন, শেখ হাসিনা যাদেরকে গুলি অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছিল তারা। তো এরকম একটা জায়গাতে এই শেখ হাসিনা টুপ করে দেশে চলে আসার ঘোষণা দেয়া মূল তাৎপর্যটি হচ্ছে দেশের ভেতরে একটা অরাজকতা তৈরি করা। সরকার সচেতন আছে, আরও সচেতন হতে হবে। সরকার যেটা মনে করছে অত্যন্ত নিরীহভাবে দেশ চালাবে এবং এদেরকে কোনো রকম কোনো কিছু করবে না এদের, কিন্তু যারা এই যে টুপ করে চলে আসার টোপ দিয়ে দেশের ভেতরে অরাজকতা তৈরি করছেন, তারা যদি সত্যি অরাজকতা তৈরি করেন তাহলে তাদের বিষয়ে একটু কঠোর হতে হবে। টুপ করে চলে আসলে খপ করে ধরে ফেলানোর একটা ব্যবস্থা রাখতে হবে। যারা এই যে প্রোপাগান্ডা চালাচ্ছেন, জাতিসংঘে পতাকা ওঠেনি, স্বাধীন দেশ, মত প্রকাশ তারা করতে পারেন, প্রচারণা চালান। প্রোপাগান্ডা চালাচ্ছেন, চালান প্রোপাগান্ডা, তাতে কোনো সমস্যা নেই। আপনাদের প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করে না, এই বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ জাতিসংঘে ডক্টর ইউনূসের কি অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ডক্টর ইউনূসের কি অবস্থা, ডোনাল্ড লুর নেতৃত্বে যে শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, কেন আসছে, ডক্টর ইউনূসকে তারা কি করবে, পছন্দ করবে না অপছন্দ করবে, ডক্টর ইউনূসের চলে যাওয়ার সময় হয়েছে না পোক্ত হওয়ার সময় হয়েছে, এটা সারা পৃথিবীর মানুষ জানে। সুতরাং এই টুপ করে চলে আসার টোপ দিয়ে কোনো কিছু করা যাবে না। অরাজকতা তৈরি করলে আওয়ামী লীগের লোকজনের বিপদ বাড়বে। আওয়ামী লীগের লোকজনের বিপদ বাড়িয়ে শেখ হাসিনা সুবিধা নিতে চান। আওয়ামী লীগের দেশের ভেতরে যে সমস্ত লোকজন আছেন, ছাত্রলীগের যারা আছেন, যুবলীগের যারা আছেন, স্বেচ্ছাসেবক লীগের যারা আছেন,
তারা ওই শেখ হাসিনা টুপ করে আসার ষড়যন্ত্র তত্ত্বটা একবার যদি বিবেচনায় নেন তাহলে ভালো, না নিলেও কোনো ক্ষতি নাই। কারণ আপনারা কথা বলতে পারবেন না, আপনাদের কথা বলতে দেওয়া হবে না, ওই নীতিতে আমরা বিশ্বাস করি না। অবশ্যই আপনারা কথা বলতে পারবেন, অবশ্যই আপনারা কথা বলবেন, কিন্তু টুপ করে ভেতরে এসে ষড়যন্ত্রমূলক কথা বলে আপনাদের মাঠে নামিয়ে অরাজকতা তৈরি করা হলে সেটা সম্ভবত কঠোরভাবেই নিয়ন্ত্রণ করা হবে বা কঠোরভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। তখন কিন্তু কান্নাকাটি করে খুব বেশি উপকার নাও হতে পারে, বিষয়টি একটু বিবেচনায় রাখতে হবে। এখানে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে চুম্বক মনে হয়েছে, গুরুত্বপূর্ণ, সেটা হলো শেখ হাসিনা বলেছেন সেখানে যে উনি নাকি বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি একটা জায়গায় আছেন। কেন কাছাকাছি জায়গায় আছেন? যেন দরকার পড়লেই বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। তো আমি এই জায়গাটাতে আমার কাছে উনি বলেছেন, এটা ওনার কণ্ঠ শুনে তো আমার আর অচেনা নয়, বাংলাদেশের সব মানুষই শেখ হাসিনার কণ্ঠ চেনেন এবং সেই কণ্ঠেরই কথা একদম। এবং উনি এটা বলেছেন, আমি এটা শুনে একটু আমি ঠিক বুঝতে পারছিলাম না এই কারণে যে আজকাল যে বিজ্ঞানের যুগ, তো বাংলাদেশে ঢুকে পড়তে হলে সীমান্তের কাছাকাছি থাকতে হবে কেন? উনি তো হেঁটে ঢুকবেন না, অথবা রিক্সায় করে ঢুকবেন না, গাড়িতে করে ঢুকবেন না, উনি প্লেন দিয়ে আসবেন। তো কাছাকাছি মানে কি? তো এটা নিয়ে আমি একটু বেশি কিছু আলোচনা করবো না, কেবল একটু কি বললাম যে সীমান্তের কাছাকাছি আছেন যেন দরকার হলে ঢুকে পড়তে পারেন। আর দ্বিতীয় যে ফোনালাপের কথা বলছি, এখানেও একজন যুবকের সঙ্গে উনি সম্ভবত ওই যুক্তরাষ্ট্রেই থাকেন অথবা ইউরোপের যুক্তরাষ্ট্রেই থাকেন বোঝা গেল, যেটা সেই ক্লিপে পুরোটাতে তার নামটা কোথাও বলা হয়নি, উনি যুক্তরাষ্ট্রে থাকেন এটা বোঝা গেছে। কারণ আমেরিকা ইলেকশনে কী হবে না হবে, কে জিতলে ওনাদের সুবিধা হবে, এগুলো উনি বলেছেন। এই ফোনালাপের দৈর্ঘ্য হলো 21 মিনিট 22 সেকেন্ড, অনেক বড়। দ্বিতীয় ফোনালাপ থেকে আমি পুরোটা তো দেওয়া সম্ভব না, তো আমি কিছু কিছু জায়গায় কিছু চুম্বক কথা আপনাদেরকে একটু শোনাতে চাই। উনি কি বলেছেন, উনি যে কথাগুলো এখানে বলেছেন বেসিক্যালি তার মধ্যে মূল কথা হলো উনি বলেছেন, দাবি করেছেন যে আমি তো পদত্যাগ করি নাই, যে সংবিধান অনুযায়ী পদত্যাগ তো হয় নাই, এটা সংবিধান অনুযায়ী কোনো একটা পদত্যাগ হয় নাই। এবং উনি বলেছেন যে একটা পরিকল্পনা তার ছিল 5 তারিখে যে একটা স্পিচ দিবেন পাবলিকলি এবং তারপর রাষ্ট্রপতির কাছে যাবেন, যে পদত্যাগপত্র দিয়ে আসবেন, এটা একটা ওনার প্ল্যান ছিল। কিন্তু সেই প্ল্যানটা আর হয় নাই, কারণ যখন উনি জানতে পারলেন তার গণভবনের দিকে প্রচুর লোক আসতেছে, তখন উনি যদি গুলি করতেন তাহলে হয়তো লাশের স্তূপ হয়ে যেত। উনি লাশের স্তূপ দেখতে চান নাই বলে তড়িঘড়ি করে চলে আসছেন, মানে ওখান থেকে গণভবন থেকে উনি হেলিকপ্টার করে বেরিয়ে গেছেন। এই হলো ওনার বক্তব্য, যে কারণে উনি পদত্যাগ করেন নাই। অতএব সংবিধান অনুযায়ী উনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী, এই হলো ওনার বক্তব্য। কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আচ্ছা, লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না, কিন্তু যখন এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাত্রী বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা। এবং এই যে ইউনূস সাহেব সরকার চালাচ্ছেন, এটা একটা ইল্লিগাল সরকার, এবং এই ইল্লিগাল সরকার এসেই তার পাসপোর্ট বাতিল করেছে। এই ইল্লিগাল সরকার একটা নোটিশের মাধ্যমে দেশের এত নির্বাচিত জনপ্রতিনিধিকে বাতিল করে দিয়েছে। এইসব ওনারা ভুল করেছেন এবং এটা অন্যায় করেছেন, এটা বিচার উনি পারলে করবেন। এই হলো গিয়ে মূল কথা ওনার একটা জায়গায়। আরেকটা পয়েন্ট উনি বলেছেন যে এই যে কাজগুলো যে হয়েছে, যে এই যে অভ্যুত্থানটা হয়েছে, এটা আসলে ইউনূস সাহেব করিয়েছেন এবং নিজের দুর্নীতিকে ঢাকা দিতে, চাপা দিতে উনি এই কাজটা করিয়েছেন। এবং ওরা এই কথার পেছনে ওনারা একটা যুক্তি দিয়েছেন। যুক্তি হলো এই যে ইউনূস সাহেবের একটা মামলার ডেট নাকি রায় ঘোষণার ডেট ছিল 6 তারিখে, সেখানে উনি দোষী সাব্যস্ত হতেন এবং সেটাকে ঢাকার জন্য 6 তারিখে তাদের যে প্রোগ্রামটা ছিল ছাত্রদের, সেই প্রোগ্রামটাকে একদিন এগিয়ে আনা হয়েছে যাতে নাকি ওইটার ঘোষণা না হতে পারে, এবং এগিয়ে এনে তারা এই কাজগুলো করেছে। এই হলো ওনার বক্তব্য। কেন 5 তারিখে তারা এগিয়ে আনলো, এই ব্যাখ্যাটা শেখ হাসিনা দিয়েছে। তার একটা ভার্ডিক্ট ছিল জি আপা, মামলার 6 তারিখে। জি আপা, জি আপা, ওরা যাতে না হতে পারে সেজন্য সে 5 তারিখে আগায় নিয়ে আসে। আর 5 তারিখে শেখ হাসিনা ওই মামলা সম্পর্কে বলেছেন এক জায়গায়, ওই ফোন কলের মধ্যে, যে ইউনূস সাহেবের কোর্টের ভার্ডিক্ট ছিল প্রায় 655 কোটি টাকা তার কাছে পাওনা ছিল,
এটা এই 6 তারিখে আসার কথা ছিল। এছাড়া ইউনূস সাহেব নাকি গ্রামীণ টেলিকমের 26,000 কোটি টাকা মানি লন্ডারিং করছে, করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এটা নাকি অডিট রিপোর্টে ধরাও পড়ছে। তো এইগুলি থেকে নিজেকে বাঁচার জন্য উনি এই অভ্যুত্থানটা ঘটিয়েছেন। আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা জি। ওই ভার্ডিক্ট গুলি মানে ওটার উপরে তার বিরুদ্ধে কেস, সে কিন্তু ওই জন্য 6 তারিখের জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। আমি বিষয়টা উনি যেটা বলেছেন, তো এই বিষয়গুলো না আমার কাছে খুব কনফিউজিং মনে হয় এরকম ভাবে উনি বারবার সংবিধানের কথা বলছেন যে সংবিধানেতে এভাবে পদত্যাগ হয় না, আমি তো পদত্যাগ করি নাই। আবার উনি সংবিধানে এই কথাও বলেছেন যে পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেও তাও বাইরের কেউ এসে প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংসদ থেকে আরেকজনকে হতে হবে, সংখ্যাগরিষ্ঠ কাউকে। সেই হিসেবে ইউনূস সাহেবের প্রধানমন্ত্রিত্ব এটা ধোপে টিকবে না এবং অবৈধ হবে। জি, পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজলিউশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। জি, আর মানে এইগুলি বলতে যে উনি বারবার কিন্তু সংবিধানের অজুহাত এনেছেন। তো আমার প্রশ্ন হলো, ভাই এই সংবিধানটা বানাইছে কি? এটা তো আপনার আদেশে বর্ণনা করা হয়েছে। আমি আপনাকে বললাম যে আমি এই বাড়ির মালিক, তো বললো তুমি কীভাবে এই বাড়ির মালিক? আমি বললাম এই যে সংবিধান দেখেন, এইটার আলোকে এটাতে বলা হয়েছে আমি এই বাড়ির মালিক থাকবো। তো তারপরে তো আপনি আমাকে প্রশ্ন করবেন সংবিধানটা বানাইছে কি? আমি বললাম কেন, আমি বানাইছি। এখন আমার বানানো সংবিধানে কি বলা হয়েছে এটা কি অজুহাত হিসেবে আপনি খাটাতে পারবেন? এই সংবিধান তো উনি ওনার ইচ্ছা মতো বানিয়েছেন। যে সংসদে বানিয়েছে, এই সংসদের একজন লোক এই সংবিধান অনুযায়ী ওনার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারত, এই সংবিধানে তাকে যাওয়ার কোনো সুযোগ দেয় নাই। তো এটা কেমন সংবিধান হয়ে গেল? যাও, তবু এটা বলে উনি এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়ার হয়তো চেষ্টা করেছেন। আরেকটা কথা যেটা বলা দরকার, উনি বলেছেন এক জায়গায় যে মার্ডারগুলি হয়েছে, এই একটা মার্ডারও নাকি পুলিশের গুলিতে হয় নাই, এটা ওনার বক্তব্য। এবং ওনাদের এই যে মুভমেন্ট ছিল স্টুডেন্টদের, এই মুভমেন্টের ভেতর থেকে এই কিলিংগুলি হয়েছে এবং ওখানে নাকি কিলিং এজেন্ট ছিল, ওখানে নাকি প্রচুর লোক ছিল যারা নাকি ছেলেরা বোরখা পরে আসছিল এই কিলিংগুলি করার জন্য। তো এই ধরনের দৃশ্য কেউ দেখেছেন কিনা আমি জানি না, যে বোরখা পরে কোনো পুরুষ মানুষ এই কিলিং এজেন্ট হিসেবে ভিতরে ছিল কিনা আমি জানি না। এবং আরেকটা বলেছেন যে অস্ত্র দিয়ে মারা হয়েছে, যে বুলেট দিয়ে মারা হয়েছে, সেই বুলেটগুলি তো পুলিশের ছিল না, এটা ওই কিলিং এজেন্টের ছিল। এইগুলি নিয়ে নাকি একটা অনুসন্ধান হলে অনেক কিছু বেরিয়ে আসবে। যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি। জি আপা। মানে কিলিং ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল। জি আপা। ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার শওকত সাহেব আর্মির লোক। জি আপা। নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না। তো এগুলো শোনার পর যার সঙ্গে কথা বলছিলেন তিনি বারবার তাকে বলছিলেন যে আপা আপনি তাহলে একটা স্পিচ দেন, সেই স্পিচটা রেকর্ড করে আমরা সবাইকে শোনাই। উনি বলেছেন যে না, উনি এখন কোনো স্পিচ দেবেন না, তবে এই ধরনের টেলিফোন করলে উনি কথা বলবেন। জি আপা, দোয়া করেন আপা, আপনার সহযোগিতা থাকবে। আর আপনি একটা স্পিচ দিয়েন যখন আমরা করবো, প্রোগ্রাম করবো। আমি স্পিচ দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি এমনি তোমাদের কথাই বলবো। হ্যাঁ ঠিক আছে আপা, দোয়া করেন আমাদের জন্য, এইটাই আমাদের জন্য অনেক কিছু। আপনার দোয়া থাকলে ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবো। হ্যাঁ শিওর। ওকে আপা, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই আপনারা যদি ডিটেলটা শুনেন, এই 22 মিনিট 21 মিনিটের যে এইটা এই ভিডিওটা, এই অডিও ক্লিপটা, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে আমার কয়েকটা কথাগুলো হলো যে এইগুলো বলার মাধ্যমে উনি কিন্তু বেশ প্রায় 1 মাস পরে মুখ খুললেন। 1 মাস পরে মুখ খোলার মাধ্যমে আসলে কী হচ্ছে, দুটো জিনিস। একটা হলো উনি সীমান্তের কাছাকাছি চলে এসেছেন, আর একটা হলো নিজের অবস্থানের উনি একটা লজিক্যাল ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন। সেই ব্যাখ্যা কতটুকু গ্রহণ হবে না হবে, সাধারণ মানুষ মানবে কি মানবে না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এটা কিন্তু ঠিক তার দলের লোকেরা কিন্তু এই ব্যাখ্যাগুলো গ্রহণ করবে এবং এই ব্যাখ্যাগুলো গ্রহণ করার মাধ্যমে তার দল আবার নতুন করে গড়ে ওঠার চেষ্টা করবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মতামতটা কি, আপনারা কি বলবেন, প্রকৃত উপায়ে আপনাদের কি বলার রয়েছে। আসলে শেখ হাসিনার এই কল রেকর্ডটিকে কেন্দ্র করে আসলে কি বলতে চান অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনা স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে ষড়যন্ত্রে লিপ্ত, দিল্লিতে বসে নানা ধরনের তিনি পায়তারা করছেন,
এই ইউনূস সরকারকে বিতর্কিত করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য, তাদের সুনাম নষ্ট করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভারতের মাটিতে শেখ হাসিনা বসে নেতৃত্ব দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী একজন প্রবাসীকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে, আপনারা কি বলতে চান শেখ হাসিনার এই কল রেকর্ডকে কেন্দ্র করে আপনাদের অপিনিয়ন কি। আমরাও চাই যে শেখ হাসিনা দেশে ফিরে আসুক, আমরা তাকে একবার দেখতে চাই একটা নজর। আমরা তো এটাই চাই যে শেখ হাসিনা চট করে হোক চট করে হোক যেভাবেই হোক শেখ হাসিনা দেশে আসুক, তারপরে খেলা হবে আসল খেলা। কাকে বলে? ডাক্তার ইউনূস কাচ্চা খেলোয়াড় নয়, ডাক্তার ইউনূস অনেক বড় পাক্কা খেলোয়াড়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।